হ্যালো এভরিওয়ান, কোড অ্যান্ড কম্পাসের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা এক্সেল ব্যবহার করেন তারা কম বেশি সবাই ইফ ফর্মুলার সাথে কম বেশি পরিচিত। এই ফর্মুলাটা এমন একটা ফর্মুলা যেটা বিভিন্ন ধরনের কন্ডিশন ভিত্তিক সমস্যাগুলোকে অ্যানালাইসিস করে বিভিন্ন ধরনের ডিসিশন নিতে আমাদেরকে সাহায্য করে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইফ ফর্মুলা একদম বেসিক থেকে শুরু করে দেখাবো। এর পাশাপাশি যারা অ্যাডভান্স লেভেলের ইউজার তাদের জন্য সুইচ ফর্মুলা একটা শক্তিশালী প্রয়োগ শেখানোর চেষ্টা করব। এর পাশাপাশি জানার চেষ্টা করব যে সুইচ ফর্মুলা কি ইফের বিকল্প হতে পারে নাকি এর কোনো লিমিটেশন আছে। কথা না পারে ভিডিওটা শুরু করা যায়। প্রথমে আমরা ইফ ফর্মুলার প্রয়োগটা দেখার চেষ্টা করি। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে প্রায়শই এমন কিছু সমস্যার সম্মুখীন হই, যদি এটা হতো তাহলে কি হবে, যদি না হতো তাহলে কি হবে। ইফ ফর্মুলাও ঠিক একইভাবে কাজ করে। প্রথমে যে সিনারিও আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে কোনো স্টুডেন্টের স্কোর যদি 50 বা তার বেশি হয় তাহলে সে পাস, আদারওয়াইজ সে ফেল হবে। কারণ সেই ক্ষেত্রে আমরা প্রথমে ইফ ফর্মুলাটাকে কল করছি। সূত্রটা দেখলে আপনারা একটু ক্লিয়ার হবেন। ইফের পরে যে লেখাগুলোকে দেখাচ্ছে এগুলোকে বলা হচ্ছে কি একটা সিনট্যাক্স। তো সিনট্যাক্সের প্রথম পার্টটাই হচ্ছে লজিক্যাল টেস্ট। এই জায়গাটাতেই আমরা কন্ডিশনটাকে অ্যাপ্লাই করব। যদি এই সেলটার ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল টু 50 হয় তাহলে হচ্ছে সে পাস। দেখুন আমরা কিন্তু আউটপুট হিসেবে যে টেক্সটটাকে ইনপুট দিচ্ছি এটাকে অবশ্যই কোলনের মধ্যে লিখতে হবে। যদি এই ক্ষেত্রে আমরা আউটপুট হিসেবে কোনো নিউমেরিক ভ্যালু চেতাম সেই ক্ষেত্রে কিন্তু কোলন দিতে হতো না, যেহেতু আমরা টেক্সট ভ্যালু দিচ্ছি আউটপুট হিসেবে, এই জন্য এখানে কোলন ইউজ করতে হচ্ছে। তাহলে যদি ভ্যালুটা 50 বা তার বেশি হয়, ভ্যালু ইফ ট্রু তাহলে হচ্ছে পাস, আদারওয়াইজ ভ্যালু ইফ ফলস, যদি ফলস হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে ফেল। এক্ষেত্রে কিন্তু আপনারা অনেক সময় মনে রাখা কষ্টকর হয়ে যায় যে কোনটার পরে কি দিব। আপনারা কিন্তু সিনট্যাক্সের এই পার্টগুলো দেখেও সূত্রটাকে মনে রাখতে পারবেন যে কখন আমাদের কি ইনপুট দিতে হবে। যেমন লজিক্যাল টেস্টে আমরা কন্ডিশনটা দিয়েছি, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে হচ্ছে পাস এবং ফলস হয় তাহলে হচ্ছে ফেল। আমরা কোলন দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এবার আমরা ড্র্যাগ করে দিচ্ছি। এখন খুব সহজে আমরা পেয়ে গেলাম কে পাস করেছে বা কে ফেল করেছে। এটা তো গেল একটা মাত্র কন্ডিশনের ব্যবহার, ইদার পাস অথবা ফেল। মাঝে মাঝে এমন হয় যখন আমাদেরকে একের অধিক কন্ডিশন নিয়ে কাজ করতে হয়, তখন কি করব। এই টার্মটাকে বলা হয় নেস্টেড ইফ। এটা চাকরির ভাইবা বোর্ডেও প্রায় সময় প্রশ্ন করে থাকে, আপনি নেস্টেড ইফ সম্পর্কে জানেন কিনা। এই টার্মটা ক্রিটিক্যাল মনে হলো, অ্যান্সারটা খুবই সহজ। যখন আমরা একের অধিক কন্ডিশন নিয়ে কাজ করব সেটাকে বলা হচ্ছে নেস্টেড ইফ। এখানে আমরা নেস্টেড ইফের একটা প্রয়োগ দেখার চেষ্টা করি। এখানে আমাদের কিছু স্টুডেন্টের স্কোর দেওয়া আছে যার ভিত্তিতে আমাদেরকে তাদের গ্রেডিং নির্ধারণ করতে হবে। এখানে গ্রেডিংয়ের প্যারামিটারগুলো দেওয়া আছে। 50-এর নিচে হলে ডি, 60-এর নিচে হলে সি, 80-এর নিচে বি এবং 80-এর উপরে হলে এ। প্রথমে আমরা ইফ ফর্মুলাটাকে আরেকবার কল করি। যদি এই সেলটার ভ্যালুটা লেস দেন 50 হয় তাহলে হচ্ছে আমরা কোলনের মধ্যে দিয়ে দিচ্ছি টি, যেহেতু এটা টেক্সট ভ্যালু অ্যান্সারটা। যেহেতু আমাদের আরও কিছু কন্ডিশন আছে তাই ইফকে আরেকবার কল করছি। যদি এই সেলের ভ্যালুটা লেস দেন 60 হয় তাহলে হচ্ছে সি। আবার ইফ ফর্মুলাকে কল করছি। যদি এই সেলের ভ্যালুটা লেস দেন 80 হয় তাহলে হচ্ছে বি, আদারওয়াইজ ফলস। মানে একটা কন্ডিশন যদি মিট করতে না পারে আদারওয়াইজ এ দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ। দেখুন আমরা কিন্তু ইফ ফর্মুলাটাকে 3বার কল করেছি, তাই আমাদেরকে 3বার এটা ক্লোজ করতে হবে। আপনার কালার দেখেও এটা কনফার্ম হতে পারেন কতবার ক্লোজ করতে হবে, কারণ লাস্টের কালারটা হবে একদম ব্ল্যাক। আমরা দ্বিতীয়বার দিচ্ছি, দেখুন ব্ল্যাক রেড দেখাচ্ছে, আবার দিলাম দেখুন ব্ল্যাক দেখাচ্ছে, তার মানে আমাদের সবগুলো ব্র্যাকেট ক্লোজ হয়েছে। আমরা এন্টার প্রেস করলাম। দেখুন খুব সহজেই আমরা পেয়ে গেলাম কে কোন গ্রেডের আওতায় পড়েছে। এখানে যদি আপনার 500 বা 1000 স্টুডেন্টের স্কোরও থাকতো কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা বের করতে পারতাম। এর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের সেলস ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে যখন এত টাকার বেশি সেল করলে এত পার্সেন্ট কমিশন, এর নিচে হলে এত পার্সেন্ট কমিশন, এই ধরনের ডেটাগুলো অ্যানালাইসিস করার ক্ষেত্রেও ইফ ফর্মুলাটা আমরা ব্যবহার করে থাকি। এটা তো গেল ইফের ব্যবহার। আশা করছি এতটুকু দেখার পরে আপনাদের ইফ ফর্মুলা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। এখন আমরা সুইচ ফর্মুলার প্রয়োগটা দেখার চেষ্টা করি। সুইচ ফর্মুলাটাও অনেকটা ইফের মতোই কাজ করে, কিন্তু সুইচ ফর্মুলাটা হচ্ছে একটা স্পেসিফিক কন্ডিশনে কাজ করে। ইফ যেমন একটা রেঞ্জ নিয়ে কাজ করতে পারে, সুইচ ফর্মুলার কন্ডিশনটা হয় একদম স্পেসিফিক। আমরা প্রথমে সূত্রটাকে কল করছি সুইচ। এর সিনট্যাক্সের প্রথম পার্টটা হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশন মানে হচ্ছে যেটার উপর ভিত্তি করে সে কাজ করবে। যদি এই ভ্যালুটা 1 হয় তাহলে আউটপুটে কি হবে। এর জন্য আমরা যে কন্ডিশনগুলোকে সেট করব, যে যদি 1 হয় তাহলে হচ্ছে মানডে, যে সিনট্যাক্সে হচ্ছে ভ্যালু 1 রেজাল্ট 1, ভ্যালু 2 রেজাল্ট 2। যদি 2 হয়
তাহলে রেজাল্ট 2 তে হবে 2ST, আদারওয়াইজ নট ফাউন্ড, ব্র্যাকেটটা ক্লোজ। দেখুন এখানে 1 এর কারণে মানডে দেখাচ্ছে, যদি 3 দিই 3 এর কারণে হচ্ছে ওয়েডনেসডে দেখাচ্ছে, 7 দিলে সানডে দেখাচ্ছে। আর এই কন্ডিশনের মধ্যে নেই এমন কিছু যদি দেই, দেখুন নট ফাউন্ড। এইভাবেই আমরা সুইচ ফর্মুলা ব্যবহার করতে পারি যখন আপনাদের কন্ডিশনগুলো স্পেসিফিক হয়ে যাবে, যেখানে আর পরিবর্তনের প্রয়োজন পড়বে না। আমরা আরেকটা সিনারিও দেখি। প্রোডাক্ট কোড দেওয়া আছে কিছু এবং এর ক্যাটাগরিগুলো আমরা ঠিক করব। যদি এটা 1 হয় তাহলে কি হবে, আমরা আবার সুইচ ফর্মুলাকে কল করছি, এক্সপ্রেশনে দিচ্ছি এটা ইনপুটটা, আবার হচ্ছে কন্ডিশনগুলো। যদি এটা 1 হয় তাহলে হচ্ছে 200, 2 হলে 300, 3 হলে 400 এবং 4 হলে 500, আদারওয়াইজ নট ফাউন্ড দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ। দেখুন 1 এর কারণে 200 দেখাচ্ছে, আমরা যদি 1 এর জায়গায় 4 দিই তাহলে 500 দেখাচ্ছে। আর যদি এই রেঞ্জের মধ্যে নেই এমন কিছু দেখায় তাহলে নট ফাউন্ড। আমরা একটা কাজ করি, আমরা অন্যভাবেও সুইচ ফর্মুলাটা দেখি। আমরা কিন্তু এখানে সবগুলো ইনপুট এবং আউটপুট আমরা কিছুটা সেল রেফারেন্স দেখিয়ে দিয়েছি। যদি সেল রেফারেন্স না থাকতো তাহলে কি হতো, আমরা এটাগুলোকে ফেলে দিচ্ছি। আমরা একটা কাজ করি, এখানে হচ্ছে আমরা সুইচ ফর্মুলাটাকে ডিলিট করে দিচ্ছি। আবার সুইচ ফর্মুলাকে কল করি, ইফ এই সেলটা যদি P001 হয়, এটা আমরা কিন্তু যেহেতু ইনপুটটা টেস্ট ভ্যালু অবশ্যই কোলনের মধ্যে দিতে হচ্ছে, আর রেজাল্টটা হচ্ছে একটা নিউমেরিক, এর জন্য আমরা কোলন ছাড়া দিচ্ছি 200। আমরা এটাকে একটু কপি পেস্ট করে দিই এবং 4 হলে 800, আদারওয়াইজ নট ফাউন্ড, ব্র্যাকেটটা ক্লোজ। দেখুন এখানে যেহেতু 5 দেওয়া আছে, যেটা আমাদের কন্ডিশনের মধ্যে ছিল না, আমরা 4 পর্যন্ত নিয়েছি। এখন যদি আমরা এখানে 4 দিই, দেখুন 800 দেখাচ্ছে। আমরা যদি এখানে 1 দিই তাহলে 200 দেখাচ্ছে। এইভাবেই সুইচ ফর্মুলাটা কাজ করতে পারে যখন আপনার কন্ডিশন এবং অ্যান্সারগুলো, মানে যে আউটপুটগুলো একদম স্পেসিফিক হচ্ছে, কোনো চেঞ্জ হচ্ছে না, তখন আপনি সুইচ ফর্মুলাটা ব্যবহার করতে পারবেন। আশা করছি এতটুকু পর্যন্ত দেখার পরে আপনাদের সুইচ এবং ইফ ফর্মুলা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, এবং আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে সুইচ ফর্মুলা কখনো ইফের বিকল্প হতে পারে না। আমরা আমাদের প্রয়োজন মতো যখন যেখানে প্রয়োজন সেখানে দুইটা ফর্মুলা ব্যবহার করে থাকবো। যখন আমাদের বড় রেঞ্জ নিয়ে কাজ করতে হবে তখন আমরা ইফ ব্যবহার করব, যখন আমাদের কন্ডিশনগুলো স্পেসিফিক হয়ে যাবে তখন আমরা সুইচ ফর্মুলা ব্যবহার করব। এবং এই ক্ষেত্রে যদি বড় রেঞ্জের জায়গায় স্পেসিফিক কন্ডিশনে কাজ করি তাহলে আমাদের প্রসেসিংয়ের টাইমটা অনেকাংশে কমে যাবে, কারণ ইফটা যদি আমরা 3 বার কল করি ও 3 বার প্রসেসিং করছে, সেখানে সুইচ ফর্মুলা একবারই হয়ে যাচ্ছে। আশা করছি আজকের এই ভিডিওতে আপনি ইফ এবং সুইচ ফর্মুলা সম্পর্কে পরিষ্কার একটা ধারণা পেয়েছেন। যদি আপনি আরও ভালোভাবে শিখতে চান তাহলে আমার চ্যানেলটা ঘুরে আসুন, সেখানে VLOOKUP, SUMIFS, কাউন্ট টিপসের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ফর্মুলার ভিডিও রয়েছে। বিশেষ করে যারা শুরু থেকে এক্সেল শিখতে চান তাদের জন্য আমি বাস্তব উদাহরণ সহ সহজ কিছু ব্যাখ্যা দিয়েছি, যাতে শেখাটা আরও একটু কার্যকর হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন নতুন এক্সেল টিপস ও ট্রিক্স পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।